আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে 10টা ক্রিটিক্যাল নাউন আইডেন্টিফিকেশন কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো নাউন আইডেন্টিফাই তো আমরা সকলেই করতে পারি, তাহলে কেন আজকে এই 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করব? কারণ হচ্ছে এই 10টা কোশ্চেন হচ্ছে ব্যতিক্রমধর্মী। যদি কোনো জবের পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে তাহলে স্বভাবতই যে কেউ ভুল করতে পারে, এবং এই 10টা ক্রিটিক্যাল কোশ্চেন যেহেতু আমি আজকে শিখেছি সেহেতু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যারা আমার চ্যানেলের ভিডিও রেগুলার দেখেন তারা সকলেই জানেন যে আমি একজন জব অ্যাপ্লিকেন্ট, এবং আমি রেগুলার এই জব জার্নিতে ইংরেজি বিষয়ে বা ইংরেজি গ্রামার বিষয়ে যেটা শিখি সেটা আমার চ্যানেলে শেয়ার করি, যাতে আমি ভুলে গেলে পরবর্তীতে আমি আমার ভিডিও দেখে আবার শিখতে পারি এবং আমার ভিডিও থেকে আপনারা উপকৃত হন। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি শুরু করি। এবং ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে, আই নো দ্য রহিমস অফ ইউর ভিলেজ। এখানে আন্ডারলাইন ওয়ার্ডটি অর্থাৎ এই যে রহিমস, এটা কোন নাউন সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো আই নো দ্য রহিমস অফ ইউর ভিলেজ। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা খাতা কলম নিয়ে বসে যান, আমি আপনাদেরকে একটু সময় দেব, সেই সময়ের ভিতরে আপনারা খাতা কলমে লিখে ফেলবেন। লিখে ফেলার পরে আমি ব্যাখ্যা দিব এবং উত্তরটা বলবো। তাহলে দেখা যাবে যে 10টা কোশ্চেন যখন শেষ হবে তখন আপনারা বুঝতে পারবেন যে এই ব্যতিক্রম ধর্মী কোশ্চেনগুলোর ভিতরে আপনি কয়টা পারলেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কনফিডেন্স গ্রো হবে এবং আপনি এই উত্তরগুলো বা কয়েকটা হলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো যাই হোক, আই নো দ্য রহিমস অফ ইউর ভিলেজ। এখানে রহিমস কোন পার্টস অফ স্পিচ এটা আপনারা খাতায় লিখে ফেলুন। এটা কি প্রপার নাউন হবে, নাকি কমন নাউন হবে, নাকি অ্যাবস্ট্রাক্ট হবে, নাকি কালেকটিভ নাউন হবে, লিখে ফেলুন। তো এখানে আই নো দ্য রহিমস অফ ইউর ভিলেজ, এই বাক্যটার যদি বাংলা মানে করি তাহলে এমন দাঁড়ায় যে আমি তোমাদের গ্রামের রহিমদেরকে চিনি। তার মানে কোনো একটা গ্রামে যতজন রহিম আছে তাদেরকে উনি চিনেন, এমনটাই বলতে চাচ্ছেন যে আমি তোমাদের গ্রামের রহিমদেরকে চিনি। তো আমরা জানি যে যে কোনো নাম, রহিম, করিম, হ্যান ত্যান, যে নাম আছে সকল নামই হচ্ছে কি প্রপার নাউন, তাই না? তাহলে কি এটা কি প্রপার নাউন হবে? যদি এটা প্রপার নাউন হতো তাহলে তো এটা ব্যতিক্রম হতো না। অবশ্যই না, এটা প্রপার নাউন হবে না। এটা কোন নাউন হবে আমি বলি। এখানে কিন্তু কোনো একটা গ্রামে ধরুন 5 জন আছে, 5 জনের নাম আছে রহিম। তাহলে এই রহিম দ্বারা কিন্তু এই গ্রামের এই 5 জনকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে এই রহিম কিন্তু একটা সাধারণ নাম হয়ে যাচ্ছে, এই গ্রামের 5 জনকে শনাক্ত করার জন্য একটা সাধারণ নাম। তাহলে আমরা জানি যে নাউন দ্বারা কোনো কিছু সাধারণ নাম বোঝায় সেটা কোন নাউন হয়? এটা হয় কমন নাউন। তাহলে আই নো দ্য রহিমস অফ ইউর ভিলেজ, যদি এমন কোনো সেন্টেন্স থাকে, এই সেন্টেন্সের এই যে রহিমস, করিমস এগুলো হচ্ছে কমন নাউন। আরো একটা গ্রামেটিক্যাল ব্যাখ্যা হচ্ছে, যদি কোনো প্রপার নাউনের সামনে আর্টিকেল বসে তাহলে ওই প্রপার নাউনটা কি হয়? কমন নাউন হয়ে যায়। তো আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা আমাদের দ্বিতীয় কোশ্চেনে চলে যাব। আমাদের দ্বিতীয় যে কোশ্চেন আছে সেটা হচ্ছে, দেয়ার আর 10 ক্লাসেস ইন দিস স্কুল। এখানে এই আন্ডারলাইন যে ওয়ার্ডটি আছে ক্লাসেস, এটা কোন নাউন হবে? তো আমরা জানি যে ক্লাস, পাবলিক, আর্মি এগুলো কিন্তু কালেকটিভ নাউন, তাই না? তো এখানে কি এটা কালেকটিভ নাউন হবে? আপনারা যারা পারেন বা যারা পারেন না খাতায় লিখে ফেলুন। আমি একটু সময় দিই, এটা আপনারা খাতায় লিখে ফেলুন যে এখানে ক্লাসেস এটা কোন পার্টস অফ স্পিচ বা কোন নাউন হবে। তো যাই হোক, আমরা জানি যে ক্লাস, পাবলিক, ক্রাউড সরি, এগুলো কালেকটিভ নাউন হয়। কিন্তু যদি কোনো কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক কোনো শব্দ বসে তাহলে ওই কালেকটিভ নাউনটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। ওই কালেকটিভ নাউনটা কমন নাউন হয়ে যায়।
এবং দেখুন কালেকটিভ নাউন কিন্তু প্লুরাল হয় না, কিন্তু যখনই সংখ্যাবাচক শব্দটা বসে তখন কিন্তু সেটার প্লুরাল ফর্মও বসাতে হয় পরে। There are 10 classes in this school. ওকে, তো এখানে কিন্তু এই ক্লাস দ্বারা কি বোঝাচ্ছে? 10টা ঘরকে বোঝাচ্ছে, 10টা ঘর বা রুমকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে এটা কিন্তু কমন নাউন হবে, এটা আর কালেকটিভ নাউন হবে না। এর পরেরটা দেখি, পরেরটা হচ্ছে কাজী নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। এখানে শেলি কোন নাউন? আপনারা লিখে ফেলুন খাতায়, এবং যদি আপনারা খাতায় লেখার পরে দেখবেন যে আপনার 7টা বা 8টা হয়েছে, তাহলে ভাববেন যে আপনি নাউনের বস, কারণ এগুলো খুবই এক্সেপশনাল এবং সেগুলোই আমি এখানে উল্লেখ করেছি। তো কাজী নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, এখানে এই শেলি কোন নাউন? শেলি কোন নাউন? আমরা জানি যে কোনো নামই হচ্ছে প্রপার নাউন, কোনো নামই প্রপার নাউন। তার মানে এখানে কাজী নজরুলও প্রপার নাউন, শেলিও প্রপার নাউন, তাই না? না, এখানে শেলি কিন্তু প্রপার নাউন নয়। কারণ যদি দুইটা প্রপার নাউনের মধ্যে তুলনা করা বোঝায়, তাহলে যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল থাকে সেই প্রপার নাউনটা হয়ে যায় কমন নাউন। ওকে, তো কাজী নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, তার মানে বোঝাতে যাচ্ছে কাজী নজরুল হচ্ছে বাংলাদেশের শেলি, বাংলাদেশের শেলি, তিনি শেলি নন। মানে পিবি শেলি, পার্সি বিশি শেলি নামের একজন যে কবি আছে, কাজী নজরুল এই শেলি কবি নন, তিনি হচ্ছে বাংলাদেশের জন্য শেলি। তার মানে বাংলাদেশের জন্য কাজী নজরুল ইসলাম শেলি, তার মানে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জন্য একটা সাধারণ নেম তখন, যার কারণে এখানে এই শেলি হচ্ছে কমন নাউন। তারপরে একটু আগেই বললাম যে যদি কোনো প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। তো এটাও আমরা দেখলাম। পরবর্তীটা হচ্ছে আই নো অ্যাবাউট ইউর ওপিনিয়ন। এখানে ওপিনিয়ন কোন নাউন? এইটা সবাই ভুল করে, আমিও ভুল করেছিলাম। আসলে এটা খুবই এক্সেপশনাল এবং এটা আপনি কোনো নিয়ম দিয়ে আপনি এটা বিচার করতে পারবেন না। আই নো অ্যাবাউট ইউর ওপিনিয়ন। তো যাই হোক, আমি বলে দিই, ওপিনিয়ন হচ্ছে এখানে কমন নাউন, এবং আমি এই যে ওপিনিয়ন, এটা কিন্তু ওপিনিয়ন মানে হচ্ছে মতামত, মতামত। তো মতামত কিন্তু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তার মানে এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি এই ওপিনিয়ন হচ্ছে কমন নাউন, এবং এটা সবাই ভুল করবে যদি পরীক্ষা আসে, সেজন্য আমি এটা আজকে শেয়ার করলাম যে ওপিনিয়ন হচ্ছে কমন নাউন। এটা মুখস্থ করে হোক আর যেভাবে হোক, লজিক দিয়ে হোক, আপনার মনে রাখতেই হবে এটা হচ্ছে কমন নাউন, কারণ ইংরেজি গ্রামারে ওপিনিয়নকে কমন নাউন হিসেবে উল্লেখ করা হয়। তো পরেরটা যাই, পরেরটা হচ্ছে আই নো দ্য অনেস্টি অফ দ্য গার্ল। এখানে অনেস্টি কোন নাউন? অনেস্টি মানে হচ্ছে সততা, তাই না? তো সততা কোন নাউন? আপনারা সকলেই বলবেন যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ সততা তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা ইন্দ্রিয় গ্রাহ্য নয়। কিন্তু যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনকে কোনো একটা ব্যক্তির জন্য, পার্সনের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়, দেখুন এখানে কিন্তু অনেস্টির পূর্বে দা বসে এই গার্লের অনেস্টির কথা বোঝাচ্ছে, গার্লের অনেস্টির কথা বোঝাচ্ছে। তার মানে যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে, তাহলে সেক্ষেত্রে ওই অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে বলে কমন নাউন। তার মানে উত্তর হবে এখানে বি। আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তীটা দেখি, হি ইজ এ ডেঞ্জার টু দ্য কান্ট্রি। হি ইজ এ ডেঞ্জার টু দ্য কান্ট্রি, সে দেশের জন্য বিপজ্জনক। তো এখানে কিন্তু এই ডেঞ্জার দ্বারা বিপদকে বোঝাচ্ছে না, তাহলে কাকে বোঝাচ্ছে একটু বলুন, একটু ভাবুন। তো বিপদ তো ধরা যায় না, ছোঁয়া যায় না, ইন্দ্রিয়গ্রাহ্য নয়, তাহলে বিপদ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এখানে যেহেতু বিপদ
বিপদকে বোঝাচ্ছে না, এখানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। আমি যদি বলি যে তুমি আমার শত্রু, তার মানে এখানে কিন্তু শত্রুকে বোঝাচ্ছে না, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। ঠিক তেমনি ভাবে হি ইজ এ ডেঞ্জার টু দ্য কান্ট্রি, এখানে এই ডেঞ্জার বিপদকে বোঝাচ্ছে না, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, এই হি কে বোঝাচ্ছে। যার কারণে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, এটা হবে কোন নাউন? এটা হবে কমন নাউন। তার মানে উত্তর হবে এ। পরবর্তীতে যাই, হি ইজ পুট ইন এ আয়রনস, হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ, কোনটা? আয়রন মানে কি? আয়রন মানে হচ্ছে লোহা। আমরা জানি যে কোনো বস্তু, কোনো উপাদান, এগুলো কি হয়? এগুলো ম্যাটেরিয়াল নাউন হয়, কোনো ম্যাটেরিয়াল নাউন। তো এখানে আয়রন কি ম্যাটেরিয়াল নাউন হবে? না, এখানে আয়রন ম্যাটেরিয়াল নাউন হবে না। কারণ যদি কোনো ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে তাহলে সেই নাউনটা হয়ে যায় কি? কমন নাউন। তাছাড়াও হি ইজ পুট ইন এ আয়রনস, এখানে এই আয়রন দ্বারা লোহাকে না বুঝিয়ে লোহার তৈরি শিকলকে বোঝানো হচ্ছে, শিকলকে। যার কারণে এটা ম্যাটেরিয়াল নাউন হবে না, এটা হবে কমন নাউন। পরবর্তীতে দেখি, আওয়ার ফাদার উইল হেল্প আস, আমাদের বাবা আমাদেরকে সাহায্য করবেন। এখানে এই ফাদার কোন নাউন? আমরা সকলেই জানি যে ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, এগুলো হচ্ছে সাধারণ নাম। তো সাধারণ নাম দ্বারা কমন নাউনকে বোঝায়। তাহলে এখানে এই ফাদার কি কমন নাউন হবে? তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু এই ফাদারের যে এফ, এটা কিন্তু ক্যাপিটালে দেওয়া আছে, ক্যাপিটাল লেটারে। তো শুধুমাত্র নাউনগুলোর ভেতরে একটা নাউন আছে যে নাউনটার যে প্রথম অক্ষর এটা ক্যাপিটাল লেটারে লেখা হয়। তো আইডিয়া করুন তো সেটা কোন নাউন? এটা হয় প্রপার নাউন, তাই না? এখানে আওয়ার ফাদার উইল হেল্প আস, এখানে এই ফাদারটা হবে প্রপার নাউন, যদিও এর বৈশিষ্ট্য কমনের মতো, কিন্তু এখানে এটা হবে প্রপার নাউন, কারণ এখানে এই ফাদার দ্বারা গড কে বোঝানো হচ্ছে, গড। ঠিক আছে, তারপরেও এখানে এফ হচ্ছে ক্যাপিটাল লেটারে, তার মানে এটা হবে প্রপার নাউন। আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তীতে যাই, দ্য মাদার রোজ ইন হার, এখানে একটু আগে বললাম যে ফাদার, মাদার এগুলো কমন নাউন হয়, তাহলে এখানে এটা কি কমন নাউন হবে? এটা কমন নাউন হবে না, কারণ এখানে দ্য মাদার রোজ ইন হার, এটা দ্বারা বোঝাচ্ছে মাতৃত্বকে, মাতৃত্ব। তার ভেতরে মাতৃত্ব জাগিয়া উঠিল। তো মাতৃত্ব ধরা যায় না, ছোঁয়া যায় না, ইন্দ্রিয় গ্রাহ্য নয়, যার কারণে এখানে এই মাদার হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। পরবর্তীতে দেখি, হি ইজ এ চাইল্ড অফ ফরচুন, হি ইজ এ চাইল্ড অফ ফরচুন। তো এই বাক্যটার মানে বোঝাতে চাই যে তিনি এই শিশুটা একটা সৌভাগ্যবান শিশু। ওকে, এই শিশুটা সৌভাগ্যবান শিশু। তো এখানে এই ফরচুন কি? ফরচুন মানে তো ভাগ্য, আমরা সকলেই জানি। তাহলে এখানে এই ফরচুন যেহেতু ভাগ্য, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে? না, এখানে এই ফরচুনটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, এটা হবে প্রপার নাউন। কারণ দেখুন এই ফরচুনের এফ বড় হাতের আছে, আর এখানে এই ফরচুন দ্বারা কোনো ব্যক্তি বৈশিষ্ট্যকে প্রকাশ করছে, ব্যক্তি বৈশিষ্ট্য। তো যদি অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যক্তি বৈশিষ্ট্য প্রকাশ করে তাহলে সেটা হয়ে যায় প্রপার নাউন, এবং এখানে এফ ক্যাপিটাল লেটারে আছে, তার মানে এখানে এই ফরচুন হবে প্রপার নাউন। ওকে, তো উত্তর হবে সি। পরবর্তীটা আর নাই, 10টা স্লাইড আমাদের শেষ। তো এই 10টা স্লাইড থেকে আমরা 10টা ক্রিটিক্যাল নাউন শিখলাম। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কার কয়টা হলো সেটা অবশ্যই কমেন্টে লিখে ফেলবেন।
আমি দেখব যে কার কয়েকটা হলো, এবং যদি আপনারা এই ফিডব্যাকগুলো দেন তাহলে কিন্তু আমার ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে। তো যাই হোক, যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিবেন। আশা করছি এখান থেকে, আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।